দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি আমেরিকান ড্রিম হিসেবে পরিচিত, অর্থাৎ বাড়ি কেনা। আমেরিকাতে যারা এই বাড়ি কিনতে চান তারা বাড়ি কেনার আগে অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু বাড়ি কেনার সময় বেশ কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটি আপনার জীবনের অন্যতম বড় বিনিয়োগগুলোর একটি। এবং এই বিনিয়োগটি যদি ভুল জায়গায় ভুলভাবে হয়ে থাকে তাহলে পুরো জীবন আপনাকে পস্তাতে হবে। তাই যারা পেশাদার রিয়েলটর তারা পরামর্শ দিয়ে থাকেন কোন কোন বিষয়গুলোকে খেয়াল করে আপনি একটি বাড়ি কিনবেন, এবং টেকনিক্যালি কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই কিছুটা হলেও ধারণা রাখতে হবে। যে ধারণাটা আপনার যদি নিজের না থাকে, আপনার রিয়েলটরের সহযোগিতা নিয়ে আপনাকে এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখতে হবে। তাহলেই আপনি একটি কাঙ্ক্ষিত বাড়ির মালিক হতে পারবেন, এবং এই বাড়িটি পরবর্তীতে আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না, কিংবা এটি আপনার জীবনে জটিলতা তৈরি করবে না। এটি জীবনকে সহজ করে দেবে, এবং সহজ করার লক্ষ্য নিয়ে কিন্তু মানুষ বাড়ি কেনার স্বপ্ন দিয়ে থাকেন। তাই আমরা আজকের আলোচনার প্রথম যে অংশটি সেটি সাজিয়েছি বাড়ি কেনার সময় যেসব বিষয় লক্ষ্য করবেন। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডিসি থেকে রিয়েলটর লিটু চৌধুরীকে। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ TVN24 সকল দর্শককে। এবং দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি, এই নাম্বারে আপনার টেলিফোন করে যে কোনো প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন মন্তব্য লিখতে পারবেন। আমরা চেষ্টা করব রিয়েলটরের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলো উত্তর খুঁজে দেওয়ার। লিটু চৌধুরী, শুরুতে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, একেবারে সাদা চোখে আমরা যেটি মনে করি বাড়ি কেনার সময় যখন লোকেশন ঠিক করা হবে, অর্থাৎ কোন লোকেশনে আমি বাড়িটি কিনবো, তখন সাধারণত কি দেখি আমরা? স্কুল এলাকা কিনা, নিরাপদ এলাকা কিনা সেটি দেখি, কিন্তু আরো তো কিছু বিষয় আছে। ক্রাইম ইন্ডেক্স দেখার বিষয় থাকে, ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যান দেখার বিষয় থাকে, জোনিং ল গুলো দেখার বিষয় থাকে। এগুলো কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি লোকেশন ঠিক করবেন? ধন্যবাদ জুয়েল ভাই। বাড়ি মানুষের একটা স্বপ্নের ব্যাপার। আমি সবসময় আমার বিজনেস থেকে আহ, বিক্রি করা এবং কেনা থেকে আমি সবসময় প্রাধান্য দিই মানুষের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আমি সবসময় বলি আমি আপনাদের স্বপ্ন পূরণের কাজ করি 24/7, 7 days উইক। আপনারা যেটা খেয়াল করবেন, আমাদের রিয়েল এস্টেটের ল্যাঙ্গুয়েজ একটি কথা আছে, লোকেশন লোকেশন লোকেশন। প্রথমে যদি আপনার এখানে দুইটা দুইটা সেক্টরে কাজ করে, যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হন এবং সেটা যদি আপনার জীবনের প্রথম বাড়ি হয়, এবং আপনার বাচ্চারা যদি স্কুল জোনে, স্কুলের কোনো বাচ্চা থাকে 11 গ্রেড পর্যন্ত যদি স্কুল থাকে, সেই ক্ষেত্রে আপনি স্কুল জোনটা বেশি প্রাধান্য দিবেন। এবং পাশাপাশি দেখবেন যে এরিয়াটা কেমন, এটা ক্রাইম জোন আছে কিনা, এখানের আশেপাশে কেমন নেইবারহুড বাস করে, বাসাগুলার কোয়ালিটি কেমন। একটি বাসা খুব সুন্দর, পাশের বাসাগুলো আসলে এত বেশি আপগ্রেড না, এত বেশি নতুনত্ব নাই, সেক্ষেত্রে বাসার ভ্যালুয়েশন অনেক এফেক্ট করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি রেন্টাল বা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনেন, সেক্ষেত্রে লোকেশন মাস্ট। লোকেশনটা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। দেখবেন যে এই আমি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতেছি, আমার একটা জীবনের সারা বিনিয়োগ, আমি এখানে ইনভেস্ট করতেছি, এখান থেকে আমার রেন্টাল ইনকাম কত আসবে, ইন ফিউচারে এটার ভ্যালু কেমন দাঁড়াবে। তারপর আপনার এখানের যে গত 6 মাসের ভিতরে বা 1 ইয়ার্স এর ভিতরে কিরকম রেন্টাল রেন্টাল যায় এবং কত রেন্টাল হয়। আমি যদি একটা সিঙ্গেল হাউস কিনি, সিঙ্গেল হাউসের আমি ইনভেস্টমেন্ট করলাম $500,000, এখানে কি $500,000 ইনভেস্টমেন্ট করে আমার যে $3,000 রেন্টাল আসবে কি, $3,000 রেন্টাল আসবে কিনা, সে জিনিসটা আপনারা খেয়াল করবেন। ওকে, কিন্তু আমি যেটা বলছিলাম যে জোনিং ল, অর্থাৎ ওই জোনের ল কিংবা ক্রাইম ইন্ডেক্স, এই বিষয়গুলো কি গুরুত্ব দেওয়া উচিত সাথে সাথে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি জনিং লং কথা বলছেন। একটা জিনিস অনেকেই আসলে জানে না। অনেকেই বাড়ি কিনছে, অনেকে বাড়ি কিনবে, বা আমাদের অনেক স্টেটে আসলে এটা সব স্টেটে প্রযোজ্য না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। যখনই আপনি বাড়িটা কিনবেন, কোনো একজন প্রফেশনাল এবং ফুল টাইম অভিজ্ঞ একজন রিয়েলটর দ্বারা তাকে প্রশ্ন করবেন যে
এই বাড়িটার ওনার মালিকানা কি ফ্রি সিম্পল কিনা। ফ্রি সিম্পল, আমি আবার বলছি, দুইটা হয়। এটা সব জায়গা আসলে এই জিনিসটা না, ওনারশিপটা কোনো জায়গাকে গ্রাউন্ড রেন্টাল, যেটা আমরা আমাদের মেরিল্যান্ডের একটা সাইডে, বাল্টিমোর সাইডে বা ক্যাটনভিল, এইসব সাইডে আমরা দেখি থাকি যে ওনারশিপ। ওনারশিপটা কি, যখন আপনার লিস্টিংটা আমরা মার্কেটে ব্রাইড এমএলএসে পুট করি, ওখানে আমাদের অপশন থাকে যে এটার ওনারশিপটা কি ফ্রি সিম্পল কিনা। ফ্রি সিম্পল মানে আপনি এটা যে কোনো সময় কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এটা আপনার পুরা মালিকানা। গ্রাউন্ড রেন্টাল যেটা আমরা বুঝি বাংলাদেশের স্টাইলে, যে আমি এটা কোনো এক সময় গভর্নমেন্ট এখান থেকে লিজ নিয়েছিল, গ্রাউন্ড রেন্টাল। আপনি এটা বেচা কিনা আপনার মালিকানা হতে পারবেন, কিন্তু কখনো পুরোপুরি আপনার এটার ওনারশিপ হতে পারবেন না। এই ওকে। জিনিসটা খেয়াল করবেন, হুম। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক রিয়েলটাররা, আমি সব ব্যাপারে বলবো না, জিনিসটা অনেকে খেয়াল করে না, বা অনেকে অনেক সময় জিনিসটা সম্বন্ধে তাদের আইডিয়া নাই। যেমন কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে আমি যা দেখছি যে গ্রাউন্ড রেন্টাল, এই গ্রাউন্ড রেন্টালটা আমি আসলে থেকে ফ্রি সিম্পলটা বেশি ফেভার করি। আমরা যে গ্রাউন্ড রেন্টাল কিনলে যে আপনার কোনো ভুল হবে সেটা না, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন যে মালিকানাটা ফ্রি সিম্পল কিনা, এটা খুবই খেয়াল করবেন। ওকে। আর যে জিনিসটা খেয়াল করবেন যে আপনি যে জোনে বাড়িটা নিচ্ছেন, সে জোনিং জোনটা কি আপনি চেঞ্জ করতে পারবেন কিনা। আপনি এখন নিচ্ছেন যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, সিঙ্গেল হাউস, টাউন হাউস, এই দুইটার ক্ষেত্রে আপনি এক সময় এটার ফিউচারে 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে বা 2 ইয়ার্স পরে আপনি এটাকে জোনিং চেঞ্জ করে এটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাইতে পারবেন কিনা, এটাকে মাল্টি প্রপার্টি বানাইতে পারবেন কিনা, সেই জিনিসটা খেয়াল করবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আরেকটি বিষয় আপনার কাছে জানি, হোম ইন্সপেকশনের সময় কোন কোন রেড ফ্ল্যাগ আসলে আপনাকে সতর্ক হতে হবে? আপনার ফাউন্ডেশন, প্লাম্বিং, রুফ, এমনকি যদি ইলেকট্রিক্যাল কোনো ইস্যু থাকে, কোনটি আসলে কসমেটিক কিংবা কোনটি লং টাইম ফাইন্যান্সিয়াল রিস্ক তৈরি করে? হোম ইন্সপেকশন আসলে যখন আপনি একজন অভিজ্ঞ রিয়েলটরের কাছে যাবেন, এবং প্রফেশনাল রিয়েলটর যে ফুল টাইম সবসময় এটা নিয়ে কাজ করে, যে কোনো ক্ষেত্রে যখন একটা লোক ফুল টাইম কাজ করে, তার অনেক মুন্সিয়ানা এখানে কাজ করে, তার অনেক অভিজ্ঞতা এখানে কাজ করে। একজন টেম্পোরারি ট্যাক্স ফাইল যে করে, সিজনাল ট্যাক্স ফাইলের থেকে যখন আপনি একজন আইআরএস সার্টিফাইড সিপিএ ট্যাক্স ফাইলের কাছে যাবেন, সে আপনার ট্যাক্স ফাইলটাকে অনেক সুন্দর করে, যেটাতে আইন শুদ্ধ করে আপনাকে বানাবে। ঠিক একজন রিয়েলটর মাধ্যমে আপনি যখন যাবেন, সে বাড়ির প্রথমে আপনার স্ট্রাকচারটা দেখবে, মেইন স্ট্রাকচার। অনেক জিনিস আছে যেটা হোম ইন্সপেক্টরও দেখতে পারে না, যেমন আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু থাকে, এটা প্লাম্বিং থাকে, ইলেকট্রিক লাইন থাকে, অনেক কিছু থাকে, তারা আসলে দেখতে পারে না। তারা জাস্ট গিয়ে তাদের কিছু ইকুইপমেন্ট নিয়ে তারা পরীক্ষা করে আপনাকে একটা সার্টিফাইড দেয়। সেম জিনিসটা আপনার একজন রিয়েলটর যখন যাবে, অনেক ক্ষেত্রে আমরা এই হোম ইন্সপেকশনটা মার্কেটের অ্যাবিলিটি অনুসারে অনেক সময় হোম ইন্সপেকশন দিলে সেলার কাছ থেকে বাড়িটা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার আবার অনেক সময় হোম ইন্সপেকশন লাগেও না, যদি আপনার অভিজ্ঞ রিয়েলটর থাকে, তার চোখে সেটা যেটা দেখবে, সে যেটা আপনাকে বর্ণনা করবে, সেটা আপনাকে মৌখিকভাবে বর্ণনা করতেছে, কিন্তু একজন ইন্সপেক্টর আসি আপনাকে সার্টিফাইড করতেছে। ডিফারেন্সটা এটাই। তো সেই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনি সেই ক্ষেত্রে যখন যাবেন, আপনি প্রথম স্ট্রাকচারটা দেখবেন, বাড়ির স্ট্রাকচারটা। স্ট্রাকচারের ভিতরে কোনো মেইন স্ট্রাকচার যদি কোনো সমস্যা থাকে, আপনি যতই সুন্দর রিমডেল বাড়ি কিনেন, যতই সুন্দর আপনার লাক্সারিয়াস বাড়ি কিনেন, স্ট্রাকচারে কোনো সমস্যা আছে, এটা ইন ফিউচার আপনাকে অনেক ভোগাবে, এবং এটা অনেক বড় কস্ট। প্রথম হচ্ছে এটা। জি। সেকেন্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে রূপটা বেশি ইম্পর্টেন্ট। রূপটা দেখবেন যে রূপটার কত বছর, যদি আপনার কাছে কোনো কনফিউজ লাগে যে রূপটা আপনার চোখে মনে হইতেছে এটা অনেক আগে, সেক্ষেত্রে আপনি লিস্টিং এজেন্টের সহযোগিতা নিতে পারেন। লিস্টিং এজেন্টকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইউ হ্যাভ এনি নলেজ হাউ মেনি ইয়ার্স দিস রুপ ইজ রিপ্লেসমেন্ট। কেন একটা রূপ যখন নতুন রিপ্লেসমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার এটা 25 ইয়ার্স পর্যন্ত মেয়াদ থাকে। যদি 10 বছর আগেও থাকে, তাহলে আর 15 বছর এটার মেয়াদ থাকবে। ইটস ফাইন। এরপর আপনি দেখবেন যে বিল্ডিং এর ভিতরে যখন ঢুকবেন, যে আপনার অ্যাপ্লায়েন্স গুলো আছে, অ্যাপ্লায়েন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইচএস ব্যাগ, আমরা যেটা বলি হিট এন্ড কুলিং সিস্টেম। ওটা কত আগের, এটা সাউন্ড হচ্ছে কিনা, এটার মধ্যে কোনো বিট ঘুরে সাউন্ড আসতেছে কিনা, এটার ওল্ড কতটুকু, কত আগে এটা রিপ্লেসমেন্ট হয়েছে, কখন এটাকে ইন্সপেকশন করছে, সব ওখানে ডেট গুলো লেখা থাকে। তারপর আপনার এটা অনেক বড় কস্ট। যদি এটার কোনো একটা বাড়ি কেনার পর আলাদা না করুক, আপনার 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে এটা সমস্যা হয়,
এটা অনেক কস্ট, $15,000 থেকে $20,000 লাগে। এরপর আপনি দেখবেন যে বয়লার সিস্টেমটা দেখবেন, প্লাম্বিং সিস্টেমটা দেখবেন। প্লাম্বিং গুলা যে আপনি যখন বেসমেন্টে যাবেন, কেন আপনি অন্য কোনো জায়গায় প্লাম্বিং গুলো দেখতে পারবেন না খোলা। বেসমেন্টে অনেক সময় ইনকমপ্লিট করা থাকে। প্লাম্বিং গুলো দেখবেন যে এই প্লাম্বিং গুলা কত আগে রিপ্লেসমেন্ট করা এবং কোন কোয়ালিটির। অনেক সময় যখন বিল্ডাররা বাড়ি বানায়, তারা চায় যে চিপেস্ট জিনিস দিয়ে বানিয়ে এটাকে বিক্রি করার জন্য। আপনি দেখবেন যে প্লাম্বিং গুলার যে পাইপ গুলা, পানির পাইপ গুলা, বিশেষ করে আমরা যখন এই সময় এই সিজনে কিন্তু এই যে বড় একটা আমাদের স্নো স্টর্ম গেল, হুম হুম। এটার পরে অনেক বাড়ি, এবং আমার একটা রিসেন্টলি একটা বায়ারের বাড়িও কিন্তু ব্লাস্ট হয়েছে। ওকে। এটা আপনার ফ্রোজেন পাইপ বলি আমরা, হুম। যেটা প্লাম্বিং পাইপ তার পুরো বাড়ি ইয়া করছে। ঠিক আছে, এটা ইন্স্যুরেন্স কভার করবে, ফাইন। কিন্তু ইন্স্যুরেন্স কভার করলেও আপনাকে তো যে একটা ড্যামেজ হয়েছে, এই ড্যামেজটা আপনি ফ্রি পাবেন না। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্লাম্বিং এর যে পাইপগুলো, এই পাইপগুলো কত এবং কোন কোয়ালিটির। তারপর আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লায়েন্স গুলা, যে আপনার রেফ্রিজারেটর বলেন, মাইক্রো ওভেন বলেন, বিল্ট ইন মাইক্রো ওভেন বলেন, কাউন্টার মাইক্রো ওভেন বলেন, তারপর ডিশ ওয়াশার বলেন, এই জিনিসগুলোর দিকে আপনি একটু খেয়াল করবেন। এবং হুম হুম। আপনি তো খেয়াল করবেন না, আপনার রিয়েলটার আপনাকে সাজেস্ট করবে, ভালো বলবে। সে যদি অনেস্ট হয়ে থাকে, সে আপনাকে বলবে যে এই জিনিসগুলা ওল্ড, এই জিনিসগুলা নতুন, এই জিনিসগুলা রিপ্লেসমেন্ট করতে হবে। তারপর আপনার একটা আইডিয়া হবে যে আসলে আপনি বাইরে নিলে কতটুকু বেনিফিট হবে। ওকে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা থাকে যারা বাড়ি কিনতে চান তাদের, সেটি হলো তিনি যেই দামে বাড়িটি কিনছেন, অর্থাৎ যে দামটি এই বাড়িটি চাওয়া হয়েছে সেটি কি সঠিক দাম কিনা, কম্পারেবল মার্কেট অ্যানালাইসিস, যেটি আপনাদের ভাষায় সিএমএ বলে। হুম। সেই অনুযায়ী তিনি আমরা কিভাবে ঠিক জি, করবেন? তিনি কি আশপাশের বাড়িগুলোর দাম দেখে ঠিক করবেন, কোন সময়টা দেখে ঠিক করবেন আসলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাকে বলে যে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস, সিএমএ আমরা যেটা বলি আরকি। সেই একই ফর্মুলা কিন্তু একজন অ্যাপ্রাইজাল যখন আসে, একই ফর্মুলা সে ইউজ করে। সে সার্টিফাইড করে, ডকুমেন্টারি, সে একজন অ্যাপ্রাইজাল। আর আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই বাড়িটা আসলে মার্কেট ভ্যালু কত আছে, কত ভ্যালুয়েশন আসতে পারে। এটা বললে তো হবে না 650 সেলার আপনার বললো আপনি 650 রাজি হয়ে যাবেন, নো। সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে যে যখন মার্কেটটা স্থিতিশীল থাকে, আপনার উচিত আপনি এটাকে আগে ভ্যালুয়েশন করবেন, সিএমএ করবেন, একই সাইজের একই কোয়ালিটির, হয়তোবা ভিতরে ডিফারেন্ট হতে পারে, মডেল ডিফারেন্ট হতে পারে, আপনার আপগ্রেডেড হতে পারে। সেই জিনিসটা দেখে আপনি আপনার সেলার বায়ারকে আপনার সাজেস্ট করবেন যে এইটা এত টাকা আমরা অফার করতে পারি, এত টাকা ভ্যালুয়েশন আসতে পারে। আরো একটু যদি মার্কেট কম্পারেটিভ না থাকে এবং কম্পিটিশন না থাকে, এবং যদি রিয়েলটারের দক্ষতা খাটায়, যদি সে এখানে অ্যাপ্রেজাল ভ্যালু অ্যাড করে দেয়। আমাদের যখন আমরা অফারটা লিখি, আমাদের 2 থেকে 3টা কন্ডিশন থাকে। তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে প্রথম কন্ডিশন হিউম্যান ইন্সপেকশন। অনেক সময় আমরা উইন করার ক্ষেত্রে হিউম্যান ইন্সপেকশনটা অ্যাভয়েড করে আমাদের দক্ষতার উপরে বা আমাদের এক্সপেরিয়েন্সের উপরে। তারপর থাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিলে যদি কোনো কারণে আমার এই লোন ডিফল্ট হয়, তাহলে আমার যে স্যালারি যে আমরা বা বাড়ি অফার করার ক্ষেত্রে যখন আমরা 1%, 2%, অনেক সময় 3% দিয়ে থাকি, ইএমডি বলে, আর্নেস্ট মানি ডিপোজিট। সেই জিনিসটা সেভ করার জন্য অনেকে বলে সাইনিং মানি, আমাদের বাংলাতে বলি যে, আমি অনেককে বোঝানোর জন্য বলি যে বায়নাপত্র। হুম হুম। আমি অনেককে মজা করি বলি যে আংটি পরানো। আমি মেয়েটা পছন্দ করলাম, জি। আংটি পরাইলাম, তারপর আমার কলমা হবে, আমি কাবিননামা করব যেদিন আমার ক্লোজিং হবে। ওই আংটিটা বাঁচানোর জন্য, ওই এমপিটা বাঁচানোর জন্য আপনি যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার সেভ পেলেন। তারপরে যে অ্যাপ্রেজাল ভ্যালু, যে জিনিসটা আপনি প্রশ্ন করছিলেন, অ্যাপ্রেজাল ভ্যালু যদি আপনি অ্যাড করে রাখেন, তাহলে ঠিক আছে। আপনার কম্পেয়ার আসলো যে এটা 630, এটা মার্কেটে সে সেলারে সেটা সে লিস্টিং দিছে 650-তে। আপনি 650 অফার করেন, আপনার বাড়িটা খুব পছন্দ হয়েছে, লোকেশনও পছন্দ হয়েছে, ভালো লাগছে। কিন্তু আপনার যে অ্যাপ্রেজাল ভ্যালুটা অ্যাড করার অর্থ হলো যে এই মর্মে আমি তোমাকে অফার দিচ্ছি, যদি এটা ব্যাংক এটাকে অ্যাপ্রেস করে 650, আমি 650 দিয়ে কিনবো। যখন আপনি এই জিনিসটা ঠিক করে দিবেন, আপনি টিক মার্ক দিবেন, তখন আপনার বায়ার সেফ থাকবে। এবার মার্কেট যদি আমি অফার দিলাম 650, ভ্যালুয়েশন আসলো 630, সেলার আমার কাছে 630-তে বিক্রি করতে বাধ্য। যদি বিক্রি না করে, আমি কোনো প্রকার কোনো জরিমানা ছাড়া আমার এমডিটা সেভ করে আমি চাইলে কন্ট্রাক্ট থেকে বেরোতে পারবো। তো সেই ক্ষেত্রে কি হয়,
যদি এরকম কোন সিচুয়েশন তৈরি হয়, সেলার একটু মনোকষ্ট পায়, তার মন খারাপ হয়, সে 650 চাইছিল সেলেক্ট করার জন্য। এখানে দেখবেন যে আমেরিকাতে আমাদের মোস্টলি বায়ার বলেন, সেলার বলেন, যখন কিনতে যায় তখন কম দামে কেনার চেষ্টা করে, আবার বিক্রি করতে যায় সে যায় 2 টাকা বেশি দামে বিক্রি করার জন্য। সে অনেক সময় এজেন্টকে পুশ করে, এজেন্ট জানে এটার ভ্যালু হচ্ছে 630, তাকে এজেন্টকে পুশ করে যে, "ও না, ইউ ক্যান পুট 660।" তো হুম, হুম। এখন তাকে যদি কনভিন্স করার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে 660 যাবে না, আপনার মার্কেটে পড়ে থাকবে, তারপরে তাকে ঠেলি কনভিন্স করে, বলে যে হ্যাঁ তুমি এটা লাগাও, আমরা তো বাধ্য, কেন আমরা তো একজনের প্রতিনিধি, আমি কখনো আমার বায়ারের সাথে বা সেলারের সাথে আমি আগ্রুমেন্টে যেতে পারবো না। একজন অনেস্ট রিয়েলটার হিসাবে, একজন প্রফেশনাল ডিরেক্টর, আমি তাকে অ্যাডভাইস করতে পারবো। তো সে সিএমএটা কাজে লাগাই, আমরা ঠিক আছে 650 অফার দিলাম, কিন্তু যদি অ্যাপ্রেজাল ভ্যালু অ্যাড করে দেন আপনি, এটার পর সময় খেয়াল রাখবেন এই 2-3টা ট্রিকি ব্যাপার আছে এখানে। হোম ইন্সপেকশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অ্যাপ্রেজাল কন্ডিশন। যদি আপনি অ্যাপ্রেজাল কন্ডিশন লাগান যে উইদিন 21 ডেজ অথবা 15 ডেজ এর মধ্যে উইদিন রেটিফাই কন্ট্রাক্ট, আমরা as soon as possible অ্যাপ্রেজাল করাবো, বায়ার পে করবে $650 থেকে $700। $700 পে করে কিন্তু সে $20,000 সেভ করতে অথবা $20,000 উঠছে। তো সে যদি এই মর্মে আমরা অ্যাপ্রেজাল ভ্যালুটা লাগাইলাম, যদি কোনো কারণে এটাকে ব্যাংক ভ্যালু করে 630, তুমি 630 বিক্রি করতে হবে। যদি বিক্রি না করে আমরা কন্ট্রাক্ট থেকে বের হতে পারবো, আগে তোমাদের শর্ত দেওয়া আছে। ওই ক্ষেত্রে 90% সেলার কিন্তু কখনো না করতে পারে না, কেন এই ভ্যালুর উপর চ্যালেঞ্জ করতে পারে না। হুম, হুম। এটা করে থার্ড পার্টি, এটা অ্যাপ্রেজাল কোম্পানিজ, গভর্নমেন্ট সার্টিফাইড একটা কোম্পানি। এটা আপনার পক্ষেও করবে না, বায়ারের পক্ষে করবে না, সেলারের পক্ষে করবে না, ব্যাংকের পক্ষে করবে না। মার্কেটে যে ভ্যালুয়েশন আছে সেই ভ্যালুয়েশন অনুসারে শুধু ভ্যালুয়েশন দেখে না, বাসার কন্ডিশন দেখে, বাসার ভিতরে স্ট্রাকচার দেখে, বাসার ভিতরে রিমডেল দেখে, ফ্রন্টে আপনার কর্নার হাউস কিনা সেটা দেখে, অনেক কিছু এখানে অ্যাড করে। এখন এক্সাম্পল আসতে পারে যে সে কোনো কারণে এটা সেল করলো না, সে যদি উইদিন 6 মান্থের মধ্যে কাউকে সেল করে, একই দামে সেল করতে হবে। তো আপনার কাছে তো সে লুজ করে লাভ নাই, হুম, হুম। আগে তো আপনার রিয়েলটা তার অভিজ্ঞতা কাজে লাগায় সেখানে অ্যাপ্রেজাল ভ্যালুটা অ্যাড করে দিচ্ছে। ওকে। আমি এই আবার বিক্রি করার বিষয়টা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই। রিসেল ভ্যালু যদি বিবেচনা করা হয়, তাহলে আমেরিকার বাজারে লিকুইড অ্যাসেট হিসেবে কোন ধরনের বাড়িগুলো বেশি গুরুত্ব পাচ্ছে? সেগুলো কি সিঙ্গেল ফ্যামিলি হাউস, না কন্ডো, ওল্ড কনস্ট্রাকশনের বাড়িগুলো, নাকি নিউলি কনস্ট্রাকশনের বাড়িগুলো? কোনগুলো আসলে একটু ঝুঁকি কম থাকে রিসেল বাজারে? রিসেল বাজারে ঝুঁকি কম থাকে আপনার সবচেয়ে, আমি মনে করি যে লো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা সবচেয়ে লো করবেন, কখনো হাই ইনভেস্টমেন্টে যাবেন না। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হাই গেলে সবসময় রিস্ক থাকে। কখনো ইনভেস্টমেন্টের যদি ক্ষেত্রে খেয়াল করেন, হুম, হুম। আপনার আমাদের মেরিল্যান্ড, ডিসি, ভার্জিনিয়ার এভারেজ যদি চিন্তা করেন, $500,000 একটা হাউস রেঞ্জ থাকে। কন্ডোর ক্ষেত্রে আমি কখনো, আমি এটাকে একদম ডিসলাইক করতেছি না বা এটাকে বাদ দিচ্ছি না, কিন্তু আপনার লোকেশন খেয়াল করতে হবে যে আমি কন্ডোমিনিয়াম যে কিনতেছে, এই যে 250,000 দিয়ে একটা কন্ডো কিনতেছেন, লোকেশনটা কেমন, আজ থেকে 5 বছর আগে এটার দাম কেমন ছিল, প্রতি বছর এটা কত বছর কত করে আপ হয়েছে, 20,000 করে, আজ থেকে 5 বছর পরে এটার ভ্যালু কত আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কন্ডোর ক্ষেত্রে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, যে $250,000 দিয়ে আমি একটা কন্ডো কিনলাম, 2 বেডরুম, 1 ফুল বাথরুম, 1 ডাইনিং, 1 কিচেন, 1 লিভিং রুম, 900 স্কয়ার ফিট, সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু আপনি দেখবেন যে কন্ডো আন্ডার 500 কিনা কন্ডো ফিটা, হুম, হুম। কন্ডো টাউন হাউসের ক্ষেত্রে হয় HOA, হোম ওনার অ্যাসোসিয়েশন। আপনিও কিন্তু ওই ওনার অ্যাসোসিয়েশনের মেম্বার যখন আপনি কিনবেন। সিঙ্গেল হাউসের ক্ষেত্রে এটাও HOA। যদি কন্ডো ফি 500 এর ভিতরে থাকে, প্লাস ওই কন্ডো ফি ভিতরে যদি আপনার সবকিছু ইনক্লুড করা থাকে, এখানেও ট্রিকি আছে। $500 আপনার কাছ থেকে নিল, তাহলে আপনার $250 দিয়ে আপনি $250,000 দিয়ে বাসাটা কিনলেন, আপনার মর্গেজ কিন্তু আর $50,000 অ্যাড হবে। ওই যে $500 যে আপনার কন্ডো ফি, এই টাকাটা, এই লাইবিলিটিটা আপনার ল্যান্ডার লোন দেওয়ার সময় অ্যাড করবে যে আপনার এই লাইবিলিটি আছে কিনা। তাহলে এভেনশিয়ালি আপনি কোয়ালিফাই হতে হবে $300,000। তো সেই দিক ক্ষেত্রে খেলতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি মনে করি টাউন হাউস সবচেয়ে বেস্ট। এবং যদি আমাদের এখানে রেঞ্জ চিন্তা করেন, আমি জার্মান টাউনে একটা বাসা সম্প্রতি গত 2 মাস আগে ক্লোজ করেছিলাম, 300,000 এর ভিতরে টাউন হাউস। এটা অ্যাসোসিয়েশন ফি ছিল $100 নিচে। আমরা ক্যালকুলেট দেখছি
ওখানে 1850 থেকে $1900 তার পেমেন্ট আসতেছে। আমরা অলরেডি এটাকে রেন্ট আউট করছি $2,450। সেক্ষেত্রে আপনার রিস্ক কম এবং আপনার প্রফিট বেশি, এবং সেটি প্রতি বছর 20,000 করে আপ হবে। যদি আপনি 1 বছর এটাকে রাখতে পারেন, রেন্টালও পাইলেন, আপনার মর্গেজ পেমেন্ট হলো, যেটা আপনি পাইলেন $500 সেভ করলেন, 1 বছর পরে আপনার টাকা দরকার হলো, আপনি তো আপনার অভিজ্ঞ রিয়েলটর দিয়ে এবং যাচাই বাছাই করে সবকিছু করে কিনছেন, যে কোনো মুহূর্তে এজ এ কাইন্ড অফ সেভিং আপনি দিলে মার্কেটে এটা 2 উইকস থেকে 1 মান্থের মধ্যে সেল করে আপনার টাকাটা ক্যাশ করতে পারবেন। ওকে, অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নিলাম আমরা। রিয়েলটর লিটু চৌধুরী, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল, বিশেষ করে যারা বাড়ি কেনার কথা ভাবছেন তারা নিঃসন্দেহে এই আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছেন। এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় মতামতের জন্য। আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছে নিঃসন্দেহে। রিয়েলটর লিটু চৌধুরী, আবারও কথা হবে পরবর্তী আরেকদিন। আজকের মতো আপনার সাথে বিদায় নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আমরা কথা বলবো আইটি ক্যারিয়ারে শুধুমাত্র ডিগ্রি কি যথেষ্ট, নাকি ভবিষ্যতের বাজারে আপনার চাকরিটিকে নিরাপদ রাখার জন্য আপনার যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকতে হবে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো আইটি ক্ষেত্রে চাকরির জন্য আপনার কি শুধুমাত্র ডিগ্রি যথেষ্ট, নাকি নিরাপদ ভবিষ্যতের জন্য আপনার যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মুহূর্তে আমরা যদি বিভিন্ন পরিসংখ্যান থেকে এটুকু ধরে নেই যে 16 মিলিয়ন আইটি ওয়ার্কার এর মধ্যে ইউএসএতে কাজ করছেন, যাদের একেবারে 85%-এরই কোনো না কোনোভাবে অন্তত একটি করে হলেও আইটি সার্টিফিকেট রয়েছে। কিন্তু সবাই কি চাকরি করতে পারছেন, কিংবা চাকরি যারা করছেন তারা কি নিরাপদভাবে চাকরি করতে পারছেন? তাদের চাকরির ক্ষেত্রে কতটা ঝুঁকি তৈরি হচ্ছে, এবং এই ঝুঁকিগুলো এড়িয়ে যাওয়ার জন্য আপনার আসলে কোন ধরনের দক্ষতাগুলো বাড়তিভাবে আপনার নিজের জন্য সংযোজন করে নিতে হবে, এসব বিষয় নিয়ে কথা বলবো আমরা। কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি 000 অ্যান্ড সাস্টেন সিকিউরের সিইও মাহবুব রহমানকে। মাহবুব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল ভাই, এবং টিভিএন পরিবারকে, সম্মানিত দর্শকবৃন্দকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা তো একেবারে ছোটবেলা থেকে জানি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে আসে, এই ধরনের বিষয়গুলো জানি। তার মানে ডিগ্রি অর্জন করার বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মা বাবারাও তাই বলতেন যে যাও যাও ডিগ্রি অর্জন করো, কে কত বড় ডিগ্রি। এবং অনেক সময় ডাক্তারদের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে যার যত বেশি ডিগ্রি আছে তার কাছে বেশি পেশেন্টস পাওয়া যায়। সেই জায়গায় এসে কেন আমরা এখন আলোচনা করতে হচ্ছে যে ডিগ্রি যথেষ্ট নয়, অন্য কোনো কিছু লাগবে? অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন করেছেন, কোনো সন্দেহ নাই। কারণ বর্তমান দুনিয়াটা যতটুকু ডিজিটালাইজ হচ্ছে, তত বেশি আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রসেস এবং প্রসিডিউর অটোমেশন হচ্ছে, যার সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আপনি বুঝতে পারছেন যে সমগ্র ক্ষেত্রে ইলেকট্রিসিটি যেরকম আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে নানাভাবে, নানা উপায়। ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এবং অন্যান্য টেকনিক্যাল প্রফেশনাল জবগুলো অপরিহার্য হয়ে পড়েছে, যার কারণে আমাদের শুধুমাত্র সার্টিফিকেট, পুঁথিগত বিদ্যাটা যথেষ্ট নয়। কারণ আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সটা কতটুকু গ্লোবালি ভ্যালিডেট করে, ভেরিফাই করে এবং ভ্যালিডেট করে, সেটাও গুরুত্বপূর্ণ। তার উপরে রয়েছে আমার কতটুকু ডিগ্রি অর্জনকালীন সময়ে আমি কতটুকু প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নিতে পেরেছি। সবকিছুর সমন্বয়ে এখন এই জিনিসগুলো অপরিহার্য হয়ে পড়েছে। আপনি দেখবেন, আপনি এমআইটির কথা বলেন, কলম্বিয়া ইউনিভার্সিটির কথা বলেন, জর্জিয়া টেকের কথা বলেন, অন্যান্য আইভি লিগের মানে অন্যান্য স্কুলগুলোর কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন এখন তাদের ডিগ্রির পাশাপাশি ওনারা কিন্তু নানা ধরনের বুট ক্যাম্প, কোহোর্ট ওনারা শুরু করেছেন। কারণ একটাই, যে হ্যান্ডস অন এবং স্কিল সেটের কোনো বিকল্প নাই। এবং এটি তো আমরা ছোটবেলায় এটিও পড়েছি নিঃসন্দেহে, যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ আপনার এই ডিগ্রি কিংবা যেটি গ্রন্থগত বিদ্যা সেটি খুব একটা কাজে লাগে না। কিন্তু একেবারে আলোচনায় যদি স্পেসিফিকলি আসি আপনার কাছে, সেটি হলো যে আমরা যদি একেবারে এমন একটি ক্যারিয়ার চাই যেটি আমাদের জন্য ফিউচার প্রুফ ক্যারিয়ার হিসেবে বিবেচনা করা হবে, তাহলে আপনি কোন ধরনের আইটি ক্ষেত্রে
কোন ধরনের ক্যারিয়ার গুলোকে বেছে নিতে বলবেন? দেখেন, আপনার এবং টিবিএন এর মাধ্যমে আমি সকল দর্শকদের একটা কথা বলতে চাই। যারা আজকে ইউথ আছেন এবং যারা অ্যাডাল্ট আছেন, আমি বোথ, আপনারা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা 1 সপ্তাহ আপনি রিসার্চ করেন যে আমি কোন ধরনের ক্যারিয়ার চুজ মানে করতে এক চাই। সপ্তাহ এক সপ্তাহ হয়ে যাবে অ্যাট লিস্ট? ওকে। অ্যাটলিস্ট আপনি এটা দিয়ে আপনি শুরু করেন। আপনার শুরুটা হয় আপনি 1 সপ্তাহ আপনি রিসার্চ করেন যে আপনি বিভিন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা আপনি গ্রহণ করেন যাদেরকে আপনি সফল মনে করেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি টেকনোলজি ইউজ করেন, আপনি এআই টুলস গুলোকে আপনি জিজ্ঞেস করেন নেক্সট 10 ইয়ার্সে কোন ধরনের প্রফেশন গুলো সাস্টেইন করবে। কোনো সন্দেহ নাই আমাদের সমাজে ডক্টরের প্রয়োজন রয়েছে, নার্সের প্রয়োজন রয়েছে, যারা আমাদের ল্যাব টেকনিশিয়ান যারা রয়েছেন ওনাদের প্রয়োজন রয়েছে, রাইট? ওনারা তো টেকনিক্যাল ওয়ার্ক ডেফিনেটলি। সো আমি মিন করতে চাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে আমাকে এই এই রিসার্চটা অত্যন্ত অপরিহার্য। তখন আপনি দেখতে পারবেন এই মুহূর্তে যদি আপনি সার্চ দেন চ্যাট জিপিটি কে বা ডিপসিক কে অথবা কো পাইলট কে, আপনি নেক্সট 10 ইয়ার্সে কোন ধরনের প্রফেশন গুলো আপনার কাছে মানে ওনাদের জেন আই যত ডেটা আছে ওই ডেটার মধ্যে থেকে ওনারা আপনাকে পিক করবে। আপনি দেখবেন এর মধ্যে প্রথমে আপনি পাবেন যে এআই, ডেটা অ্যান্ড অটোমেশন ক্যারিয়ার, রাইট? এর মধ্যে আপনি অনেকগুলো পাবেন যে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এমএল অপস ইঞ্জিনিয়ার, এআই ইথিক্স গভর্নিং অফিসার। আইটির কথা চিন্তা করলে অনেকে চিন্তা করেন যে মনে হয় আমাকে প্রচুর কোডিং করতে হবে, আমাকে নতুন করে ইউনিভার্সিটিতে আবার ভর্তি হতে হবে, আমাকে বছরের পর বছর শিখতে হবে। ইয়েস, আমরা কোনো সন্দেহ নাই, আমি যত বেশি নিজের স্কিল সেট বাড়াবো আমার অবস্থান তত বেশি বাড়বে, কোনো সন্দেহ নাই। বাট আপনি আপনি নিজে লেস দেন 1 ইয়ার, এবং লেস দেন 6 ইয়ার, নিজেকে লেস দেন 6 মান্থ আপনি নিজেকে প্রস্তুতের মাধ্যমে আইটিতে আপনি চমৎকার ক্যারিয়ার করতে পারেন। সেকেন্ড যদি প্রফেশন আসেন সাইবার সিকিউরিটি, জিআরসি এবং ডিজিটাল ট্রাস্ট। থার্ড যদি আপনি আসেন সাইবার সিকিউরিটির মধ্যেও প্রায় 10 ধরনের রোল আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, রাইট? সো এর জন্য আপনাকে অফকোর্স একটা হ্যান্ডস অন আপনার মেন্টরের অধীনে বা ইনস্ট্রাক্টরের অধীনে আপনাকে জানতে হবে। গ্লোবালি আপনি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি সার্টিফাইড হওয়া উচিত, এবং আপনার একটা ইন্টার্ন এক্সপিরিয়েন্স দরকার যেটা আপনি নিজে ভ্যালিডেট করতে পারবেন। ইয়েস, আপনি রিয়েল টাইম এনভায়রনমেন্টে আপনি কাজ করার আপনাকে এক্সপিরিয়েন্স হয়েছে। এই জিনিসগুলো দিয়ে আপনি নিজেকে কিন্তু অল্প সময়ে, রাইট, কম্পারেটিভলি 4 ইয়ার্স, 5 ইয়ার্স ও 6 ইয়ার্স, আমি বলছি না আমার পড়াশোনা ছেড়ে দিতে হবে, বাট আমি মিন করতে চাচ্ছি পড়াশোনাটার পাশাপাশি আপনি যদি আপনি ইউথ হন বা অ্যাডাল্ট হন বা যিনি চাকরি করছেন, ওটার সাথে সাথে আপনি নিজেকে এইভাবে আপনি প্রস্তুত করতে পারেন। হেলথ কেয়ার এবং বায়োটেক প্রফেশন আছে 10টা টপ 10 সার্চ আপনি যদি দেন যে নেক্সট 10 ইয়ার্স কোন ধরনের প্রফেশন গুলো টিকে থাকবে, আপনি এর মধ্যে পাবেন গ্রিন এনার্জি অর ক্লাইমেট সাস্টেনেবিলিটি। প্রতিটা জায়গায় অনেস্টলি প্রতিটা জায়গায় টেকনোলজির একটা চমৎকার ভূমিকা আছে। সো যারা নতুন আছেন আমি বলবো যে আপনারা একদম নন আইটি ব্যাকগ্রাউন্ড, ডেফিনেটলি আপনি যদি সিরিয়াসলি নিজেকে আপনি কমিট করেন যে আমি উইকলি অন্তত 15 ঘন্টা বা 20 ঘন্টা আমি আমার বর্তমান পেশার পাশাপাশি আমি নিজেকে স্কিল আপ করব, আমি নিজেকে দক্ষ কর্মী হিসেবে বানাবো, শুধু আপনি নর্থ আমেরিকাতে শুধু নয়, আপনি পুরো বিশ্বের জন্য একটা অ্যাসেট হয়ে থাকতে পারেন। সো প্রথম 10টা জবের মধ্যে আপনি মোর দেন 5 ডিফারেন্ট টাইপ অফ জব আপনি পাবেন, আপনাকে আপনার রিসার্চ আপনি দিবে যেটা কিনা টেকনোলজি রিলেটেড। অন আদার ওয়ে যে প্রতিটা ক্ষেত্রেই টেকনোলজির ছোঁয়া আছে, কোনো সন্দেহ নাই। উইদাউট টেকনোলজি কোনো একটা জব আসলে বর্তমানে মানে ভেরি ফিউ এক্সিস্ট করে না বললেই চলে। ওকে, আপনি বলছেন যে টেকনোলজি, নিঃসন্দেহে আমরা আপনার সাথে কথা বলছি টেকনোলজি ব্যবহার করে, দর্শকরা আমাদেরকে দেখছেন টেকনোলজি ব্যবহার করে, একবারে ঘুম থেকে উঠার পর থেকেই আমাদের যে ডিভাইস থেকে শুরু সবকিছুতে আমরা জানি টেকনোলজি। কিন্তু মানে আমি তো টেকনোলজি ব্যবহার করতে পারছি, আমাকে টেকনোলজিকে কেন কেরিয়ার হিসেবে নিতে হবে? উইদাউট কেরিয়ার হিসেবে নেওয়া ছাড়াই তো আমি এগুলো ব্যবহার করতে পারছি। আপনি ভবিষ্যৎ চাকরির কথা যদি আমরা বলি তাহলে তো এটিও আমরা শুনি যে এই আইটি সেক্টরে এখন
প্রচুর জব ছাঁটাই হচ্ছে, এই ঝুঁকির মধ্যে কেন যাবেন? কেন একজন নিশ্চিত কোনো একটা চাকরির মধ্যে না গিয়ে তিনি এই কম্পিটিশনের চাকরিতে ঢুকবেন বলে আপনার কাছে মনে হয়? মানে চ্যালেঞ্জটা কেন নেবেন? এই জন্য নেবেন যে বর্তমানে মোর দেন 80% কোম্পানি আছে, ওনারা এখন এআই ইউজ করছেন। বর্তমানে গ্লোবাল ইকোনমির মানে প্রতি বছর 15% করে রেজ হচ্ছে। মোর দেন $10 ট্রিলিয়ন সাইবার ইন্ডাস্ট্রি মানে কস্ট ক্রিয়েট করছে, মোর দেন $10 ট্রিলিয়ন। সো আপনি আপনি যত বেশি ডিজিটালাইজ হচ্ছে তত বেশি এক নম্বর হচ্ছে সাইবার ঝুঁকি বাড়ছে, রাইট? সাইবার নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা হচ্ছে, তখনই কিন্তু মানে দক্ষ কর্মী প্রয়োজন হচ্ছে। যে পরিমাণ সাইবার কর্মী বর্তমানে দরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলছে তার 1/4 এখনো সাইবার কর্মী নেই। এআই এজেন্ট তৈরি করার জন্য যতটুকু মানে 1500% ডিমান্ড, যারা এআই এজেন্ট তৈরি করতে পারে। এর জন্য যে আপনাকে কোড জানতে হবে এমন কোনো কথা নাই। তার মানে বর্তমান সময়ের জন্য যেই মানে যোগ্যতাগুলো প্রয়োজন, আমি নিজেকে সেই যোগ্যতায় স্কিল আপ করছি কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন ধরুন একজন লয়ার হয়েছেন আজকে থেকে 20 বছর আগে, রাইট? উনি যদি নিজেকে আপডেট না করেন, 20 বছর আগের ল প্র্যাকটিস উনি করতে থাকেন, উনি অনেক কিছুই কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না উনি যদি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড না করেন। ডক্টরের ক্ষেত্রে তাই, কারণ প্রতিনিয়ত নিজেকে পেশাগত, আমি বলছি ওনারা প্রফেশনাল হয়েছেন, তারপর প্রফেশনাল ডেভেলপমেন্ট ওনারা করছেন। সেই ক্ষেত্রে আগে আমাকে যে কোনো একটা ক্ষেত্রে প্রফেশনাল হতে হবে, এবং যারা কিনা প্রফেশনাল হওয়ার পর নিজেকে আপস্কিল করে না, বেশিরভাগ ক্ষেত্রে তারাই কিন্তু জব মার্কেট থেকে ছিটকে পড়ছে। সো স্বভাবতই আমরা মানে যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন ওনারা চাচ্ছেন, প্রত্যেকেই চাচ্ছেন, আমি ছোট একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরাও চাই কত ফাস্ট, রোবাস্ট এন্ড স্কেল আপ আমরা কাজ করতে পারি। এর জন্য সকল টেকনোলজি গুলো আমরা ইউজ করার চেষ্টা করি যতটুকু আমাদের নলেজের মধ্যে আছে। সো যারা কিনা আইটিতে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস, যেহেতু আমরা একটা ভোলাটাইল ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্লোবালি ওয়ারের মধ্যে যাচ্ছি, ওইগুলোর একটা সিনক্রোনাইজ ইফেক্ট আছে ডিফারেন্ট ওয়েতে, বাট ইট ইজ নট পার্মানেন্ট। বাট নিজেকে যদি আমি আপস্কিল করতে পারি এবং কন্টিনিউ জবে যাওয়ার পর, অনেক ক্ষেত্রে অনেকে জবে যাওয়ার পর নিজেকে আর আপস্কিল করেন না, উনি রিপিটেশন অফ ওয়ার্ক করতে থাকেন। আমি রিপিটেশন ওয়ার্ক বলতে আমি কি বুঝাচ্ছি, মানে একই কাজই করে থাকেন আর কি প্রতিদিন। জি, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আর নিজেকে আপডেট করার কিংবা নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা নেন না অনেক সময়। এক্স্যাক্টলি। জি, আপনার সাথে কথা বলতে বলতে আমি আসলে দেখছিলাম যে মোস্ট ডিমান্ডেড জব ইন দ্য ওয়ার্ল্ড, আমি সার্চ দিয়েছিলাম, সেখানে আমি যেটি দেখছি যে নার্স প্র্যাকটিশনারকে বলা হচ্ছে 1 নম্বর ডিমান্ডেড, দেন ডাটা সায়েন্টিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অর্থাৎ 4টি জবের মধ্যে 3টি আইটি সেক্টরের, অর্থাৎ যেটি আপনি বলছেন সেটিকেই সমর্থন করছে এই তথ্যটা। কিন্তু আমার কাছে জানতে চাওয়া সেটি হলো এই কম্পিটিশনের সময় যারা আইটি ব্যাকগ্রাউন্ডের না, একটু হলো যে আপনি ব্যাচেলর করেছেন, কলেজে পড়েছেন, সবকিছু আইটি নিয়ে করেছেন, দেন আপনি হয়তো সেই কম্পিটিশনে টিকে যাচ্ছেন। কিন্তু যাদের পড়াশোনার প্রাইমারিটা আইটি ব্যাকগ্রাউন্ডে না, কিন্তু এখন তিনি ভাবছেন ক্যারিয়ারটাকে সুইচ করা দরকার, ক্যারিয়ারটাকে একটু আপস্কিল করা দরকার, দেন তিনি আইটি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা শুরু করতে চান, এবং তিনি গিয়ে এই কম্পিটিশনে কতটা টিকবেন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। হয়তো আমাদের অনেক স্টুডেন্ট অথবা সহকর্মী আমাদের আলোচনাগুলো দেখছেন, আমাদের কাছে গত 10-12 বছরে আমার অভিজ্ঞতায় শত শত উদাহরণ আছে। বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের কাছে আসেন যাদের কোনো আইটি ব্যাকগ্রাউন্ড নেই, পড়াশোনা করে আসেন, আইটি ব্যাকগ্রাউন্ড নাই। 1 নম্বর হচ্ছে আপনার ইচ্ছাটা যথেষ্ট। আমি এরকম অনেক স্টুডেন্টকে আমি পড়িয়েছি যারা কিনা মানে দক্ষ কোডার তৈরি হয়েছে, এমন কোডার তৈরি হয়েছে তাদের কাছ থেকে আমি নিজেও লার্ন করেছি অনেস্টলি। আমি মিন করতে চাচ্ছি, এবং তাদের ব্যাচেলর ডিগ্রি নাই, তাদের মাস্টার্স ডিগ্রি নাই। আমি তো অন্য ডিসিপ্লিনের কথা আমি বাদই দিলাম। অনেকে হয়তো ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর করেছে, বায়োলজিকে ব্যাচেলর মাস্টার্স করেছে, ওনারা আসছেন, ওনাদের একটা ডেফিনেটলি
একাডেমিয়া ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? হুম। বাট অনেকে আছে কোনো একাডেমিয়া ব্যাকগ্রাউন্ড নাই, একেবারে ফিলোসফিতে right? পড়াশোনা করেছেন, ইসলামী হিস্ট্রিতে পড়াশোনা করেছেন। ইসলামিক স্টাডি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন, আফগানিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, কোরিয়া থেকে, রাইট? ওনারা অনেকে মনে করছেন যে ওনাদের ওই ডিগ্রিগুলো, অথবা অনেকে আমার পক্ষে মনে হয় সম্ভব না, এরকম অনেক ছেলেমেয়েরা আছেন যারা কিনা আইটিতে গত 10 বছর ধরে দক্ষতার সহিত, দাপটের সহিত বর্তমান সময়েও ওনারা কাজ করে যাচ্ছেন। মজার বিষয় হচ্ছে ওনারা একটু বেশি সিনসিয়ার থাকেন যে আমার যেহেতু পড়াশোনায় ঘাটতি আছে, আমি একটু পেইড পড়াশোনা করি। পেইড বলতে বোঝাচ্ছি, যখন আমি 8 ঘন্টা চাকরি করছি, চাকরির পাশাপাশি চাকরির মধ্যে আমার আসলে যারা আইটিতে কাজ করেন প্রথম 6 মাস বা 1 বছর পর, ওনাদের কারো বেসিক্যালি মানে মোর দেন 70% বেসড অন মাই এক্সপিরিয়েন্স আই সিন দ্যাট তাদের 8 ঘন্টা কাজ করতে হয় না। দেখা যায় 8 ঘন্টার মধ্যে হয়তো 4 ঘন্টা সিনসিয়ারলি কাজ করছেন, 5 ঘন্টা। বাট উনি যদি ওই চাকরির সময়ের মধ্যে যদি 1 ঘন্টা উনি কাজ মানে পড়ার নিজেকে স্কিল আপ করেন, আমি পেইড লার্নিং বলছি, ওই সময় ওনারা পরবর্তী স্কিলের জন্য, কারণ উনি বুঝতে পারছেন যে আগামীতে কোন স্কিলটা ইন হচ্ছে, রাইট? আমাদের ক্ষেত্রে যখন একদম নন আইটি ব্যাকগ্রাউন্ড, ইভেন তাদের ব্যাচেলর বা মাস্টার্স নেই এরকম কোনো ব্যক্তিরা আসেন, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি আপনি অ্যাটলিস্ট 6 মান্থ লার্নিং প্ল্যান নিয়ে আসতে হবে যদি আপনি রিয়েল আউটপুট দেখতে চান। তখন আমাদেরকে প্রশ্ন করে, আচ্ছা 6 মান্থ কেন? তখন আমি বলবো 6 মান্থ আপনি নিজেকে তৈরি করবেন, পরবর্তী 6 মান্থের মধ্যে আপনি যাতে 70,000 to 150,000 ডিপেন্ড অন আপনার এবিলিটি, এইরকম একটা রেঞ্জে যাতে আপনি একটা জবে যেতে পারেন। আমি আপনাকে ওভার প্রমিস করতে চাই না, আন্ডার প্রমিসও করতে চাই না। দ্যাট বি ইউর রেঞ্জ। বলবে এটা কিভাবে সম্ভব, হোয়াট ইজ দ্য পলিসি? আপনি তাহলে রিয়েল টাইম আপনি আমাদের সাথে হ্যান্ডস অন শিখবেন। 90 to 100%, at least 90% we are doing hands-on experience, real time, dedicated cloud environment. Number 1. Number 2, আমরা আপনাকে গ্লোবাল সার্টিফাইড করাবো এই জন্য যেহেতু আমরা নিজেরাও আইএসও এবং আইসাকা দুইটারই গ্লোবাল পার্টনার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন এবং ডিপার্টমেন্ট অফ লেবার স্টেট অফ নিউ ইয়র্ক। সো আমাদের কারিকুলাম যেগুলো আমরা ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে আমরা কাজ করি সেগুলো আমাদের ওনাদের অ্যাপ্রুভ। তো আপনাকে আমরা কি করব যে আমরা এই 6 মাসে 4 থেকে 6টা সার্টিফিকেশন আমরা আপনাকে করাবো, গ্লোবাল সার্টিফিকেশন। 2টা আপনি ইনহাউস পাবেন, আর 4টা আপনি থার্ড পার্টি ভেন্ডর যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে এবং আমরা গ্লোবাল পার্টনার, আপনি তাদের প্রক্টর মনিটরিং এ আপনি পরীক্ষা দিয়ে সার্টিফাইড হবেন। থার্ড হচ্ছে আপনি আমাদের এখানে আপনি ইন্টার্ন করবেন আনটিল আপনি জব পাওয়ার আগ পর্যন্ত। সো আমরা আপনাকে যদিও 6 মাসের জন্য আমরা এনরোল করছি, বাট অ্যাটলিস্ট 9 মান্থ আপনি আমাদের কাছে এই সুবিধাটা আপনাকে গ্রহণ করবেন, তাহলে আপনি আমাদের কাছে ইন্টার্ন পাচ্ছেন। যখন আপনি জবে আপনি যাচ্ছেন তখন আপনাকে যে আরেকটা কোম্পানি আপনাকে $10 to $15 বেশি আপনাকে পে করছে। কারণ কি? আপনার একটা ইন্টার্ন এক্সপিরিয়েন্স আছে হ্যান্ডস অন। আপনি শুধু এক্সপিরিয়েন্সটা আপনি কাগজে দেখাচ্ছেন তা না, আমরা আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করে দিব, যেই পোর্টফোলিওতে আপনি নিজে আপনি এমপ্লয়ার যারা ইন্টারভিউ নেবেন ওনাকে আপনি দেখাতে পারবেন আপনি কিভাবে সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে আপনি সাইবার সিকিউরিটি সার্ভিস ফ্রিল্যান্স আপনি দিতে পারবেন ডেডিকেটেড। এবং আপনার বাসায় 10টা কম্পিউটার আছে ফর এক্সাম্পল, আপনি ক্লাউডে আপনি ডেপ্লয় করে ওই 10টা কম্পিউটার আপনি মনিটর করছেন। যখন আপনার এই প্যাশন, ডেডিকেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে আপনি সার্ভিস দিচ্ছেন এবং আপনি গ্লোবাল সার্টিফাইড হচ্ছেন, গ্লোবাল সার্টিফাইড গুলো ISO 27001, one of the prestigious certification, ISO 42001, Artificial Intelligence Management System. আপনি এই এবং ক্লাউড আপনি AWS এর একটা আপনি ক্লাউড সার্টিফিকেশন আপনি নেবেন। সো এই সবগুলো মিলে আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আপনার রেজুমি কিন্তু আপনাকে রেসপন্স করছে, কথা বলছে, হু ইউ আর, হোয়াট ইজ ইউর টেকনিক্যাল স্কিল, হোয়াট ইজ ইউর আমি বলবো সফট স্কিল, আপনার প্রতিটা জিনিস আপনাকে ব্যাখ্যা করছে। তখন আপনি আরো 10 জনের চেয়ে আপনি নিজেকে স্ট্যান্ড আউট করতে পারছেন। তো আমরা এইভাবে অর্গানিক ওয়েতে হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে একজনকে আমরা তৈরি করি। জি, অনেক ধন্যবাদ মাহবুব রহমান। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং জিজ্ঞাসা যেগুলো উত্তর হয়তো আমাদের দর্শক আজকে পেয়েছে আপনার এই আলোচনা থেকে,
বিশেষ করে যারা সাহস করছিল না, যারা সাহস পাচ্ছিল না যে আমি এই মধ্য বয়সে কিংবা যে কোনো বয়সে কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আইটিতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখতে পারি, তারা নিঃসন্দেহে আপনার এই আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল সন্ধ্যা 7টায় আবারও দ্য ভিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।